ভিড় কমতেই কানে তালা লাগা প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। হিমলতা একা পদ্মজাকে তুলতে গিয়ে হিমশিম খান। মোর্শেদ এগিয়ে আসেন, 2 হাতে পাজা কোলা করে তুলে নেন পদ্মজাকে। বিজলি চমকাল। বিজলির আলোয় পদ্মজার মুখটা দেখে মোর্শেদের বুক কেমন করে উঠল। কষ্টে বুক চুরমার হয়ে গেল। জন্মের দিন পদ্মজাকে কোলে নেওয়ার পর যে অনুভূতিটুকু হয়েছিল, ঠিক সেরকম একটা অনুভূতি হয়। অনুভূতিটুকুর নাম বোধহয় পিতৃত্ব। প্রচণ্ড ঝোড়ো বাতাস বইছে। তারা ঘরে ঢুকতেই ভারী বর্ষণ শুরু হল। মুহূর্তেই ঘূর্ণিঝড়ের তাণ্ডব দেখা দিল। তবে সেই তাণ্ডব ছুঁতে পারল না মোড়লবাড়ির মানুষদের মন। ঝড়ের তাণ্ডবের চেয়েও বড় তাণ্ডবের সাথে যুদ্ধ করে চলেছে তারা। হেমলতা গরম পানি করে পদ্মজাকে গোসল করালেন, জামা কাপড় পাল্টে দিলেন। পদ্মজা ঠোঁট কামড়ে নীরবে কেঁদে গেল। চোখের জল আটকে রাখতে পারছে না কিছুতেই। ইচ্ছে হচ্ছে বাড়ির পিছনের সবচেয়ে বড় আমগাছটার সাথে ফাঁস লেগে মরে যেতে। মন দুর্বলতার শূন্য ছুঁই ছুঁই। হেমলতা পদ্মজার চুল মুছে কপালে চুমু দিলেন। পদ্মজার নাকে 1 ফোঁটা জল পড়ল। পদ্মজা চোখ তুলে মায়ের দিকে তাকাল। আম্মা আসছে? আমার আম্মা কই? আম্মা আসে নাই? পাশের ঘর থেকে পূর্ণার চিৎকার ভেসে আসল। সেকেন্ড কয়েকের মধ্যে পূর্ণা ছুটে এলো। হেমলতাকে দেখেই ঝাঁপিয়ে পড়ল হেমলতার বুকে। হাউ মাউ করে কেঁদে উঠল। পূর্ণার শরীর আগ্নেয়গিরি মনে হচ্ছে। এত গরম, জ্বরে পুড়ে যাচ্ছে। পূর্ণার কান্না দেখে পদ্মজাও ডুকরে কেঁদে উঠল। হেমলতা স্তব্ধ হয়ে 2 মেয়ের কান্না শুনলেন, সামালানোর চেষ্টা করলেন না। মঞ্জুরা দরজার সামনে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছেন। টিনের চালে ভারী বর্ষণের শব্দ। জগৎ সংসার সেই শব্দে একাকার হয়ে যাচ্ছে। মাঝরাত, বাতাসির বেগ প্রচণ্ড। হেমলতা কালো রঙের শাড়ি পরে একটা ব্যাগ কাঁধে ঝুলিয়ে বাড়ির বাইরে পা বাড়ান। মঞ্জুরা বারান্দার ঘর থেকে উঁচু কণ্ঠে বলেন, রামদা ব্যাগে কেন ঢুকাইছোস? আর কোনো কেলাঙ্কারি বাকি? হেমলতা বিদ্যুৎ বেগে ফিরে দাঁড়ালেন। পলকমাত্র মঞ্জুরার মুখের প্রতি তীক্ষ্ণ দৃষ্টিপাত করে নিঃশব্দে ধীরে ধীরে বর্ষণ মাথায় নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন, এবং সঙ্গে সঙ্গে মঞ্জুরা শুষ্ক হয়ে উঠলেন। ছুটে পদ্মজার ঘরে গেলেন। পদ্মজা চুপচাপ শুয়ে আছে। মৃদু ফোপানোর আওয়াজ পাওয়া যাচ্ছে। পূর্ণা ঘুমাচ্ছে। তিনি এ ঘর ছেড়ে দ্রুত বারান্দার ঘরে আসলেন। বড্ড অস্থির লাগছে। জীবনে প্রথম হেমলতার জীবন ভিক্ষা চেয়ে সেজদায় লুটিয়ে পড়লেন। ফজরের আজান শোনা যাচ্ছে। বৃষ্টি থেমে গেছে। সব কিছু শান্ত। পদ্মজা ঝড় থেকে বেরিয়ে বারান্দায় আসল। গেটে শব্দ পেয়ে চমকে তাকাল। উৎসুক হয়ে তাকিয়ে রইল। হেমলতা ঢোকেন। বিধ্বস্ত অবস্থা। মঞ্জুরা পদ্মজার পাশে এসে দাঁড়িয়েছে। পদ্মজা টের পেল না। হেমলতা বাড়িতে ঢুকে কাঁধের ব্যাগটা মুরগির খুপির সামনে ছুঁড়ে ফেলেন। অন্ধকারের জন্য মুখ স্পষ্ট নয়। হেমলতা বাড়ির পিছনের দিকে চলে গেলেন। পদ্মজার বুক দুরু দুরু করছে। সে ধীর পায়ে উঠানে এসে দাঁড়াল। পিছনে মঞ্জুরা। পায়ের শব্দে চমকে তাকাল পদ্মজা। দেখতে পেল মঞ্জুরাকে। ফিসফিসিয়ে বলল, নানু, আম্মা কোথায় গিয়েছিল? মঞ্জুরা ক্ষণকাল নীরব থেকে এরপর বললেন, জানি না। মঞ্জুরার পথে ভয়। পদ্মজা দুর্বল শরীর ঠেলে নিয়ে আসলো বাড়ির পিছন। দেখতে পেল হেমলতা নদীতে নেমে গোসল করছেন। এক নিঃশ্বাসে কয়েকটা ডুব দিলেন। পদ্মজা ব্যস্ত পায়ে ঘাটের কাছে এলো। ক্ষীণ স্বরে ডাকল, আম্মা। হেমলতা ঘুরে তাকালেন। ঝড় শেষে আকাশ ধবধবে সাদা, অন্ধকার কাটার পথে। পদ্মজা বলল, ঠান্ডা লাগবে। হেমলতা কিচ্ছুটি বললেন না। গোসল শেষ করে উঠে আসেন ওপরে। পদ্মজা আর কিচ্ছু বলল না। হেমলতা উঠানে এসে মঞ্জুরাকে বললেন, পূর্ণারে নিয়ে আসো আম্মা। পদ্মজা অবাক হয়ে শুধু দেখছে। পূর্ণা আসে ধীর পায়ে হেঁটে। তার জ্বর অনেকটা কমে এসেছে। মঞ্জুরা দূরে দাঁড়িয়ে রইলেন। হেমলতা মৃদু হেসে পূর্ণাকে বললেন, পদ্মজা পাশে এসে দাঁড়া। পূর্ণা বহ্তবুদ্ধি হয়ে পড়ল। সে বাধ্যের মতো পদ্মজার পাশে এসে দাঁড়াল। হেমলতা মুরগির খুপির পাশ থেকে কালো ব্যাগটা হাতে তুলে নিলেন। ব্যাগ থেকে একটা রামদা আর একটা কৌটা বের করলেন। রামদা দেখে পূর্ণা চমকে উঠল। 2 বোন চাওয়াচাওয়ি করল একবার। হেমলতার রক্তে মাখা রামদা 2 বোনের পায়ের সামনে রাখলেন। শীতল কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে বললেন, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আর পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষগুলোরই বাঁচার অধিকার আছে, মানুষরূপী পশুদের না। যখন যেখানে কোনো মেয়েকে অসম্মান হতে দেখবি, এক কোপ দিয়ে অমানুষটার আত্মা দেহ থেকে আলাদা করে দিবি। যে তোকে অসম্মান করেছে সে দোষী, তুই না। তার শাস্তি পাওয়া উচিত, তোর না। তাই আত্মহত্যার কথা কখনো ভাবিস না।
দোষীর আত্মহত্যা করা উচিত, আর আমি মনে করি এতে পাপ নেই, বরং পাপীকে বিনাশ না করা পাপ, আর আমার মেয়েরা যেন সেই পাপ কখনো না করে। সেই মেয়েদের এসব কি শিক্ষা দিতাসস তুই? মাথা খারাপ হয়ে গেছে তোর? মঞ্জুরা হৈ হৈ করে উঠলেন। হেমলতা ঢোক গিলে মঞ্জুরার কথা হজম করে নিলেন। এরপর আবার মেয়েদের দিকে তাকিয়ে বললেন, আমি কখনো ছেলে চাইনি, মেয়ে চেয়েছি, প্রতিবাদী, দুঃসাহসিক মেয়ে চেয়েছি। আল্লাহ আমাকে 3টে মেয়ে দিয়েছেন। এখন সেই মেয়েরা যদি এইটুকুতে দুর্বল হয়ে পড়ে কিভাবে হবে? ঠিক আগের মতোই মাথা উঁচু করে বাঁচবি। যতদিন আমি আছি কেউ তোদের অসম্মান করে টিকতে পারবে না। আমি না হয় যতদিন বেঁচে থাকব তাদের শাস্তি দেব, পৃথিবী থেকে মুছে দেব, কিন্তু যখন থাকব না, তখন তখন কি তারা বেঁচে থাকবে? বেঁচে থাকতে দেওয়া ঠিক হবে? অন্য কোনো মেয়ের সাথে নোংরামো করবে না তার নিশ্চয়তা আছে? নেই। এখন থেকে নিজেদের শক্ত করো। মেয়েদের সাহস মেয়েদেরই হতে হয়। নিজেকে রক্ষা করার দায়িত্ব নিজের। রাতের স্মৃতি দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে বলবো না। মনে রাখ, প্রতিটি মানুষের ভেতর লুকানো হিংস্র শক্তি আছে। সবাই প্রকাশ করতে জানে না, চিনতে পারে না নিজেকে। গত রাতের ঘটনাটা মনে রেখে নিজের ভেতর লুকানো হিংস্র শক্তিটাকে জাগিয়ে হাতের মুঠোয় রাখ, যাতে সঠিক সময় হাতের মুঠো খুলে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারিস, আঘাতে আঘাতে চুরমার করে দিতে পারিস পাপের জগৎ। এইটুকু বলে হেমলতা ক্লান্ত হয়ে পড়েন, দপ করে বসে পড়েন। পতজা আম্মা বলে হেমলতাকে ধরতে চাইলে হেমলতা হাত উঠিয়ে বলেন, দাঁড়িয়ে থাক। হেমলতা সময় নিয়ে দম নেন। এরপর কৌটাটা খুলে ঠান্ডা তরল কিছু ঢেলে দেন 2 মেয়ের পায়ে। পূর্ণা কেঁপে উঠে দূরে সরে গেল। পদ্মজা আতঙ্ক নিয়ে প্রশ্ন করল, আম্মা, কার রক্ত? রক্তের কথা শুনে ঘৃণা আর ভয়ে পূর্ণার সর্বাঙ্গ রিরি করে উঠল। মনে হচ্ছে পায়ে পোকা কিলবিল করছে। টাটকা তাজা লাল রক্ত। বমি গলায় এসে আটকে গেছে। হেমলতা পদ্মজাকে জবাব দিলেন না, শুধু মৃদু হাসলেন। পূর্ণা এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য না করতে জ্ঞান হারাল। পদ্মজা 2 হাতে জাপটে ধরল পূর্ণাকে। কি আশ্চর্য! এই ভয়ঙ্কর ঘটনা তাকে একটুও বিচলিত করল না। হেমলতার গায়ে ভেজা শাড়ি, তাই পূর্ণাকে ধরলেন না। মঞ্জুরাকে বললেন, পূর্ণারে ঘরে নিয়ে যাও আম্মা। মঞ্জুরা কঠোর চোখে তাকান হেমলতার দিকে। হেমলতা আবারও হাসেন। ভেজা কণ্ঠে বলেন, কালো বলে অবহেলা না করে বুকে আগলে রাখলে আমার জীবনটা, আমার মেয়েদের জীবনটা অন্যরকম হতে পারত আম্মা। হেমলতার কথায় মঞ্জুরার সারা মুখ বিষণ্ণতায় ছেয়ে গেল। তিনি হেমলতার দিকে তাকিয়ে থাকতে পারলেন না। অপরাধ বোধে মাথা নুইয়ে ফেললেন। পূর্ণাকে ধরে ঘরে নিয়ে গেলেন। হেমলতা সেখানেই পড়ে রইলেন। আকাশের দিকে তাকিয়ে জোরে নিঃশ্বাস ফেললেন। আলো ফুটেছে পুরোপুরি। পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। পানি দিয়ে উঠানের রক্ত মুছে দিলেন চিরতরে। রামদা ধুয়ে লুকিয়ে রাখলেন লাহারি ঘরে। শাড়ি পাল্টে উঠানে পা রাখেন। তখন মগা আসলো। এসে খবর দিল বিচার বসবে দুপুরে। রাতের ঘূর্ণিঝড়ের জন্য অলন্দপুরের বেশিরভাগ ঘরবাড়ি উড়ে গেছে। পশু পাখি সহ বিভিন্ন ক্ষতি হয়েছে। অনেক মানুষ আহত হয়েছে। এই খবর শুনে হেমলতার চোখ সজল হয়ে উঠল। প্রকৃতির দিকে তাকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। প্রকৃতি কখনো কাউকে ছাড়ে না। গ্রামবাসী অন্যায় দেখেও নিস্তব্ধ রেখেছিল। এ বুঝি তারই শাস্তি। মাথার উপর সূর্য, প্রচণ্ড তাপদাহ। পূর্ণা, পদ্মজা, হেমলতা কালো বোরখার আবরণে নিজেদের ঢেকে নিয়ে যাত্রা শুরু করেছে অলন্দপুরের মাধ্যমিক স্কুলের উদ্দেশ্যে। খাঁ খাঁ রোদ্দুর, তপ্ত বাতাসের আগুনের হলকা, সবুজ পাতা নেতিয়ে পড়ার দৃশ্য পড়ছে চোখে। মোর্শেদ বাকিদের নিয়ে আসছে। রিনাদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার পথে করুণ কান্নার স্বর ভেসে আসে। পদ্মজা চোখ তুলে তাকিয়ে দেখল রিনার বাড়ির ছাদ উড়ে গেছে। গাছপালা ভেঙে উঠানে পড়ে আছে। হেমলতা পদ্মজাকে টেনে নিয়ে এগিয়ে যান। বটের ছায়ায় আশ্রয় নিচ্ছিল এক রাখাল ছেলে। সে হেমলতার মুখ দেখে বুঝল পিছনের 2টি মেয়ে, পদ্মজা আর পূর্ণা। ছুটে আসল। পদ্মজাকে উদ্দেশ্য করে বলল, পদ্ম আপা, তুমি ডরাইও না, তোমার কিচ্ছু হইব না। চারিদিক নিঝুম ও নিস্তব্ধ, ঝিম ধরা প্রকৃতি। ঘামে দরদর তৃষ্ণার্ত রাখাল হাঁপিয়ে কথা বলছে। স্কুলে যাওয়ার পথে মাঝে মাঝেই এই 15 রাখালের সাথে দেখা হতো পদ্মজার। পদ্মজার জন্য পাগল সে, বড় বোনের মতো মান্য করে। পদ্মজা মৃদু করে হাসল। পদ্মজার মুখের ওপর পাতলা পর্দা বলে রাখালের চোখে তা পড়ল না। রাখালকে পিছনে ফেলে 3 মা মেয়ে এগিয়ে চলল। স্কুল মাঠে অনেক মানুষ জমেছে। রাতের ঘূর্ণিঝড়ের জন্য অলন্দপুরের বেশি অর্ধেক মানুষ আসেনি, তবুও প্রায় 500 মানুষ তো এসেছেই। ঘটনা ঘটেছে 8 পাড়ায়, আর তা ছড়িয়ে পড়েছে সব পাড়ায়। যথাসময় বিচার কার্য শুরু হল। পদ্মজা এবং আমির দুজন দুদিকে দাঁড়িয়ে।
মাতব্বর ঠান্ডা গলায় প্রশ্ন করলেন, এদের একসাথে কারা দেখেছেন? রমিজ আলী, কামরুল, মালেক হাত তুলল। মজিদ মাতব্বর বললেন, কি দেখেছেন? ব্যাখ্যা করুন। রমিজ আলী আগে আগে উঁচু কণ্ঠে বলেন, আমি দেখছি ঝড়ের সন্ধ্যায় আপনার পোলাকে পদ্মজার ঘর থেকে বাইর হতে। বাড়ি তার কেউ আছিল না। আমির রেগে গিয়ে কিছু বলতে চাইল। মজিদ মাতব্বর হাতের ইশারায় আটকে দিলেন। আমির বাবের বাধ্য সন্তান, তাই থেমে গেল। মজিদ মাতব্বর বললেন, আপনি আমিরকে পদ্মজার ঘর থেকেই বের হতে দেখেছেন? রমিজ আলী দৃষ্টি অস্থির রেখে আমতা আমতা শুরু করেন। দম নিয়ে বলেন, তাহলে কোন আন্দাজে আপনি বলছেন তারা নিষিদ্ধ কাজে লিপ্ত ছিল? পদ্মজার সর্বাঙ্গ রি করে উঠল। সে চোখ বুজে ফেলল। রমিজ আলী থমকে গিয়ে পরপরই হুঙ্কার দিয়ে উঠেন, একটা অচেনা ছেঁড়া খালি বাড়িত কোন ছেড়ির কাছে কেন যাইবে? আপনার নিজের ছেঁড়া বলে তার দোষ থাকতে পারেন, আমার ছেড়ির বেলা কিন্তু ছাড়েন নাই। যুক্তি দিয়ে কথা বলুন। আপনার মেয়েকে